আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। গেল 14 দিন ধরে অপরিবর্তিত রয়েছে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে। তবে বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার ব্যাপারে তার শারীরিক অবস্থা বিবেচনায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে। তবে লন্ডনে নিতে দেশে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এয়ার বাদলের রিপোর্ট। গেল 23 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে নেওয়া হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে। সেখানেই তার চিকিৎসা চলছে। তবে তিনবারের এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের উন্নতি না হওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার সিদ্ধান্ত হয়। লন্ডনে নিতে ঢাকায় এসেছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। তিনি দেশি বিদেশি ডাক্তারদের সঙ্গে তার শাশুড়ির চিকিৎসার বিষয়টি সার্বক্ষণিক তদারকি করছেন। প্রাথমিকভাবে শুক্রবার খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার কথা থাকলেও কাতার এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে তারিখ পরিবর্তন হয়। সাবেক এই প্রধানমন্ত্রীর শরীর ফ্লাই করার উপযোগী থাকলে মেডিকেল টিমের সিদ্ধান্তে বিদেশ নেয়ার বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। এদিকে বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনের তথ্য ছাড়া কেউ অনুমান ভিত্তিক বা অন্য কারো তথ্য দিয়ে খালেদা জিয়ার সংবাদ প্রচার না করার অনুরোধ জানানো হয়েছে। AR বাদল, RTV, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন শামীম চৌধুরী। শামীম, বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং বিদেশ নেওয়ার বিষয়ে নতুন কোনো তথ্য আছে কিনা, চিকিৎসকদের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা জানাবেন। সিনথিয়া, আপনি যেমনটা কিছুক্ষণ আগে বলেছেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা কিন্তু অপরিবর্তিত অবস্থায় আছেন এবং তার বিদেশ যাওয়ার বিষয়টি কিন্তু চিকিৎসকদের উপর নির্ভর করছে। যেমনটি আপনি বলেছিলেন, আমাদের কাছে এখন পর্যন্ত ঠিক এমন তথ্যই রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এভারকেয়ার হাসপাতালে আসবেন ডাক্তার জুবাইদা রহমান এবং উনি আসার পরে যদি উনি ডাক্তার AZM জাহিদ সহ মেডিকেল বোর্ডের যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন, এরপর যদি ডাক্তার AZM জাহিদ গণমাধ্যমে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এবং তাকে বিদেশে নেয়ার বিষয়ে যদি কোনো নতুন তথ্য থাকে সেটি যদি আপনাদেরকে জানান, তাহলে আমরা হয়তোবা নতুন কোনো তথ্য দেশবাসীকে আমরা এখান থেকে আপনার মাধ্যমে জানাতে পারবো। আরও একটি বিষয়ে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খানের সঙ্গে, তিনি এসেছিলেন এখানে। তার সঙ্গেও কথায় যেটা আমরা জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে, যেমনটা আগে বলেছিলেন ডাক্তার AZM জাহিদ হোসেন, ঠিক তেমনটাই আছে এবং তার বিদেশে যাওয়ার বিষয়টা কাতার সরকারের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্সটা আজকে এসে পৌঁছানোর কথা, এখন পর্যন্ত এরকমটা তথ্যই রয়েছে যে আজকে বিকাল নাগাদ সেই এয়ার অ্যাম্বুলেন্সটা এসে পৌঁছাবে এবং আগামীকালকে নাগাদ তাকে যুক্তরাজ্যে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে, এমনটাই তথ্য তিনি আমাদের কাছে বলেছেন। এর বাইরে আর কোনো নতুন তথ্য দেশবাসীকে আসলে জানানোর মতো নেই। ডক্টর জুবাইদা রহমান এসে যদি নতুন কোনো তথ্য আসার পরে যদি তিনি মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলেন এবং নতুন কোনো তথ্য থাকে সেটা আমরা আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে পারবো। আপনারা জানেন যে আসলে দীর্ঘদিন যাবৎ কিন্তু বিএনপি চেয়ারপারসন বিভিন্ন রকম শারীরিক অসুস্থতায় ভুগছেন এবং গত 23 তারিখে তিনি অসুস্থতা বোধ করলে তাকে কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এবং 27 তারিখে কিন্তু তাকে সিসিইউতে নেওয়া হয় নিবিড় পর্যবেক্ষণের জন্য। তো সিনথিয়া, এভারকেয়ারের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। আজ ঐতিহাসিক 6 ডিসেম্বর, স্বৈরাচার পতন দিবস। 1990 সালের এই দিনে গণ আন্দোলনের মুখে পতন ঘটে তৎকালীন স্বৈরশাসক সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের। 1990 সালের 10 অক্টোবর থেকে সম্মিলিত বিরোধী জোট এরশাদ বিরোধী আন্দোলন শুরু করে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রাণ হারান নূর হোসেন, ডাক্তার মিলন, সেলিম, দেলোয়ার, তাজুল সহ অনেকেই। অবসান ঘটে দীর্ঘ 9 বছরের স্বৈর শাসনের।
এদিন মুক্তি পায় গণতন্ত্র। 1982 সালের 24 মার্চ তৎকালীন সেনাপ্রধান HM এরশাদ সামরিক আইন জারির মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন। গত এক রাতের ব্যবধানে খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 40 থেকে 50 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কমে যাওয়ায় পাইকারি বাজারে দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। এতে ক্রেতাদের মধ্যে দেখা গেছে অসন্তোষ, বাজার তদারকির অভাব ও সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। রাজধানীর বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। অন্যদিকে সরকারের সিদ্ধান্ত ছাড়াই বাড়তি দামে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল। হাসান মাহমুদের রিপোর্ট। সরবরাহ স্বাভাবিক থাকলেও হঠাৎ বাজারে বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন বাজারে পেঁয়াজের সরবরাহ কমে গেছে, এতে পাইকারিতে দাম বাড়ায় খুচরা বাজারেও প্রভাব পড়েছে। ডিসেম্বর মাস বছরের শেষ, পেঁয়াজ আসলে চাইবে গেছে, এই তুলনায় একটু বাড়ছে। চলতি মাসটাই মনে করেন বাজারটা লাভ ডাউন করবে, চলতি মাসটা পরে বাজারটা নিমন্ত্রণ আসবে। সরকারের অবশ্যই তদারকি প্রয়োজন। এত দাম হয় কেমনে? একদিনে দুই দিনে দামটা বাড়ে কেমনে? সমস্ত সিন্ডিকেট কোন ডারমিতে যাবেন আপনি সিন্ডিকেট ছাড়া। এদিকে সরকারের অনুমতি ছাড়াই বাড়তি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 9 টাকা বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। একইভাবে 5 লিটারের বোতলের দাম 43 টাকা এবং 2 লিটারের বোতলের দাম বাড়িয়েছে 18 টাকা। হঠাৎ তেলের দাম বেশি, আগের দিন আসছে পুরান রেট, পরের দিন নতুন রেট। সরকার তো রেট বাড়ায়নি, রেটটা বাড়াইছে কোম্পানি মাল দিছে ডিলারে, নতুন রেট ডিলারে বাজারে ছাড়ছে। এছাড়া ভরা মৌসুমেও বাজারে সবজির দাম চড়া, ফলে দৈনন্দিন বাজারে চাপ বাড়ছে সাধারণ মানুষের ওপর। অধিকাংশ সবজির দাম প্রতি কেজি 60 থেকে 80 টাকার ঘরে রয়েছে। হাসান মাহমুদ, RTV, ঢাকা। বাজারে হঠাৎ দাম বাড়তে থাকা পেঁয়াজের সরবরাহ বিষয়ে জানাতে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ভোগ্য পণ্যের বড় বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের সরবরাহ ও দাম নিয়ে বিস্তারিত জানাবেন। জি সিন্ধি, আসলে যেমনটি বলেছেন, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজার খাতুনগঞ্জে। এবং এই খাতুনগঞ্জের মধ্যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে, এটি আসলে একটি পেঁয়াজের মার্কেট। এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ নাই বলেছেন এখানকার যারা ব্যবসায়ী। তারা বললেন আসলে যেই পরিমাণ পেঁয়াজ আসার কথা ছিল সেই পরিমাণ পেঁয়াজ আসেনি। গত সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি হয়েছিল 105 থেকে 60 টাকায়, এই সপ্তাহে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে 115 টাকা থেকে 120 টাকার মধ্যে। মানে বোঝা যাচ্ছে যে আসলে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 10 থেকে 12 টাকা এখানে কেজি প্রতি পেঁয়াজ বেড়েছে। তবে এখানকার যারা ব্যবসায়ী তারা বলল আসলে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে হয়তো এই পেঁয়াজের দাম কমতে পারে বলে তারা মনে করছেন। তবে খুচরা পর্যায়ে কিন্তু পেঁয়াজ বিক্রি হতে 150 টাকা থেকে 155 টাকাতে। আমরা কয়েকজন খুচরা ব্যবসায়ীর সাথে কথা বললাম, তারা জানালো তারা কিছুক্ষণ আগেও কিন্তু 1 থেকে 1.5 কেজি পেঁয়াজ কিনেছেন কেজি 150 টাকা করে। তবে খুচরা ব্যবসায়ীদের একটাই অভিযোগ, সেটি হচ্ছে যে আসলে যারা পাইকারি দোকানদার আছে তারা ইচ্ছাকৃতভাবে আসলে এই কাজটি করছেন। তবে এখানে যারা পাইকারি দোকানদার আছে তারা যেটা বললো সেটি হচ্ছে যে মোকামে যেহেতু দাম বৃদ্ধি পেয়েছে সেজন্য তারা কিন্তু বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। এখানে তাদের আসলে কোনো কিছু করণীয় থাকে না। তারপর আমরা একজন দোকানদারের কাছ থেকে একটু জানতে চাইবো আসলে পেঁয়াজের সংকট কেমন আছে আর হঠাৎ করে কেন বা দাম বেড়ে গেছে, আমরা একটু ওনার কাছে একটু জানতে চাইবো। আসলে যদি বলেন আসলে দাম কেন বৃদ্ধি পেয়েছে আর পেঁয়াজ কি পর্যাপ্ত পরিমাণে চট্টগ্রামে আছে কিনা? চট্টগ্রামে পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ থাকলে হবে না, সারা বাংলাদেশ থাকতে হবে। বর্তমান সরকারে পেঁয়াজ তো আমদানি বন্ধ করে দিছে। সেই হিসেবে আমাদের দেশীয় উৎপাদন ফার্মনা, কুষ্টিয়া, যেখানে তাহারপুর, যেখানে উৎপাদন এইখানে এখন নতুন পেঁয়াজ এখনও পুরো বাহির হয়নি। তো পুরনগুলি আছে, পুরনগুলিতে এখন আস্তে আস্তে আল্লাহর মতো শহর হয়ে গেছে। তো শহর হলে স্বাভাবিকভাবে একটু বাজার উচ্চপাত্তা করবে, বাড়বে কমবে। এক সপ্তাহে মনে করেন একটু বাজার মাল কম আসছিল, এই জন্য বাড়ছিল। আবার কালকে দেখছি মাল আসছে, এই জন্য একটু কমে গেছে। আজকে 15 টাকা 20 টাকা চাইতেছি আমরা, কিন্তু বেচা কিনে নেই। তো স্বাভাবিকভাবে মাল না আসলে বাড়ে, আসলে কমে যায়। ওই আমদানির নির্ভর করে দেশীয় আমদানি। অনেক খুচরা ব্যবসায়ী এবং ক্রেতারা অভিযোগ করে বলছেন বড় বড় ব্যবসায়ী আপনাদের মতো তারা সিন্ডিকেট করে আসলে দাম বাড়াচ্ছে। এগুলি সব মিথ্যা কথা। কে বলছে ধরে নিয়ে আসেন, আমরা ওর কাছে জিজ্ঞেস করে সিন্ডিকেট কে করছে এবং খান নামে সিন্ডিকেট হয়েছে এটা ধরে নিয়ে আসেন যে বলছে ওনারে।
আমরা চাই এটা। এখানে কোনো সিন্ডিকেট খেঁচা বাজারে কোনো সিন্ডিকেট খেঁচা বাজারে প্রতিযোগিতা হলে খার আগে খেয়ে বেসবে। আমাদের এখানে প্রতিযোগিতা হলে খার আগে খেয়ে বেশি উঠবে। বাজার একটা আজকে কালকে থেকে আজকে 15 টাকা কম, আগামীকাল হবে আরও 15 টাকা কম। তো লস যাবে না? ফাত্ত হয়েছে তো 140 টাকা 35 টাকা, তো এখন বেচতেছে আমরা 15 টাকা 20 টাকাতে বেচতে পারিনি। কাঁচা বাজারে সিন্ডিকেট বলতে কিছু নেই, এটা ভুল সিদ্ধান্ত থেকে আপনারা বাহির হয়ে আসেন। আপনারা শুনছিলেন একজন ব্যবসায়ী বক্তব্য, তিনি যেটা বললো আসলে সাধারণ ক্রেতারা এবং খুচরা ব্যবসায়ী যেটা বলে আসলে সিন্ডিকেট সেটা নাই বললেই চলে এখানকার যিনি ব্যবসায়ী তিনি বলল। তবে একটা বিষয় সেটি হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু খাতুনগঞ্জে কিন্তু পেঁয়াজের স্বল্পতা রয়েছে, এটি ব্যবসায়ীরা স্বীকার করতেন যে প্রতিদিন আসলে 50 থেকে 60 গাড়ি পেঁয়াজ কিন্তু ট্রাক চট্টগ্রামে প্রবেশ করে। তবে এই মুহূর্তে সকাল থেকে এ পর্যন্ত মনে হয় 6 থেকে 7টি ট্রাক পেঁয়াজ প্রবেশ করেছে। সেই হিসাবে আসলে চট্টগ্রামে এখনো পর্যন্ত পেঁয়াজের স্বল্পতা রয়েছে। তবে 2-1 দিনের মধ্যে তারা বলছে হয়তো এই পেঁয়াজের স্বল্পতা যেটা রয়েছে সেটা কিন্তু কেটে যাবে বলে মনে করেন এখানকার সাধারণ ব্যবসায়ীরা। সিনথিয়া, এই ছিল আমার কাছে পেঁয়াজ নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ। রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী শিশুসহ একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন। সকালে দগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ভোর 4:30টার দিকে আকস্মিক গ্যাসের লাইন বিস্ফোরণ ঘটে। আহতরা হলেন মোহাম্মদ জলিল মিয়া, আনিজা বেগম, আসিফ মিয়া, সাকিব মিয়া, মনিরা ও 6 বছরের শিশু ইভা। দগ্ধদের মধ্যে একজন বার্ন ইউনিটে এবং বাকিদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিচারক সংকটে সাতক্ষীরার ম্যাজিস্ট্রেট ও জজ আদালতে তৈরি হয়েছে 57,000 মামলার জট। এতে চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন দূর দূরান্ত থেকে আসা বিচার প্রার্থীরা। জেলায় নতুন করে 16টি আদালত চালু হলেও নানা সংকটে বিচারিক কাজে আসেনি কোনো গতি। সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তীর পাঠানো তথ্যচিত্রে সুলাইমান কবিরের রিপোর্ট। 1984 সালে প্রশাসনিক সুবিধার জন্য সাতক্ষীরা মহকুমাকে জেলা হিসেবে ঘোষণা করে তৎকালীন সরকার। বিচার প্রার্থীদের সুবিধার্থে খুলনা থেকে পর্যায়ক্রমে দেওয়ানি ও ফৌজদারি আদালতগুলো নেওয়া হয় সাতক্ষীরায়। বর্তমানে জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা 57,000-এর উপরে। এতদিন জেলা জজের অধীনে 17টি আদালতে চলত বিচারিক কার্যক্রম। সম্প্রতি জেলায় আরও 16টি নতুন আদালত সৃষ্টি করেছে সরকার। তবে এতেও সুফল মেলেনি বিচার প্রার্থীদের। 83 সালের পর্যন্ত আপিল এখনো পর্যন্ত পেন্ডিং আছে, যার মূল মামলা ছিল 68 সালে। 10 তলায় উঠতে হয়, 8 তলায় উঠতে হয়। বিচার প্রার্থীরা অনেক ভোগান্তি পাচ্ছে। মক্কেলরা, বিদ্যুৎরা, বাচ্চা মানুষ, মহিলা মানুষ এরা এত পথ এটা উঠতে পারে না, এই যে এটা বন্ধ করে রাখছে। অবকাঠামো আর জনবল সংকটে নতুন আদালত সৃষ্টির পরেও এই সুফল পাওয়া যাচ্ছে না বলে দাবি আইনজীবীদের। বিচারক সংকট আছে এবং বিচারকদের সহযোগিতা করার জন্য যে কোর্টের স্টাফ লাগে সেই স্টাফগুলো এখানে সংকট আছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে অন্তত এখন বর্তমান 4 জন টোটালি নাই। তবে মামলার দীর্ঘসূত্রতার মাঝেও কিছুটা স্বস্তি দিচ্ছে লিগ্যাল এইডস কার্যক্রম। গত 2 মাসে দেওয়ানি ও ফৌজদারি মিলিয়ে যেখানে নিষ্পত্তি হয়েছে 3 শতাধিক মামলা। আমাদের কর্তৃপক্ষ একটি প্রজেক্টের মাধ্যমে 7টি আইনের অধীনে মধ্যস্থতা কার্যক্রম বাধ্যতামূলক হিসেবে আইন প্রণয়ন করেছে। এখানে যদি মধ্যস্থতা কার্যক্রম সফল হয় সেক্ষেত্রে আমরা একটা চুক্তিপত্র প্রণয়ন করব, যেটা ডিগ্রি হিসেবে কাউন্ট করা হবে। দ্রুত মামলার জট কমানোর পাশাপাশি জেলার লিগ্যাল এইডস কার্যক্রমকে আরও গতিশীল করার দাবি সেবা প্রত্যাশীদের। সুলাইমান কবির, RTV। ভর্তি পরীক্ষা নিয়ে এখন পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে 25-26 শিক্ষাবর্ষের ব্যবসায় অনুষদের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এর আগে ঢাকা সহ 4 বিভাগে ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করেন 32,000-এরও বেশি শিক্ষার্থী। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান মিশ্র প্রতিক্রিয়া। দীপ্তচন্দ্র পালের সহায়তায় এআর বাদলের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটে 2025-26 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকেই রাজধানীসহ দেশের 4টি বিভাগীয় শহরের পরীক্ষা কেন্দ্রগুলোতে দেখা যায় ভর্তি ইচ্ছুকদের ভিড়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা মিশ্র প্রতিক্রিয়া জানান। প্রিপারেশন অনুযায়ী পরীক্ষা একটু খারাপ হয়েছে,
মানে কোয়েশ্চেনটা একটু হার্ড। আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো দিয়েছি, এখন বাকিটা আল্লাহ ভরসা। অ্যাকাউন্টিংটা একটু হার্ড হয়েছে, অ্যাকাউন্টিং রিটেনও হার্ড হয়েছে, আবার এমসিকিউটাও হার্ড হয়েছে। পরীক্ষার প্রস্তুতি মোটামুটি ভালোই ছিল এবং পরীক্ষার প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয়েছে, মানে খুব বেশি কঠিনও না আবার খুব বেশি সহজও না, মানে এখন দেখা যাক সৃষ্টিকর্তার উপর কি হচ্ছে। বেলা 11:30টায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, কোনো অনিয়মের তথ্য পাওয়া যায়নি। খুবই কঠিন একটি প্রতিযোগিতা, কোনোভাবেই আমরা যেন আমাদের শিক্ষার্থীদের, আমাদের সন্তানদের মনোভঙ্গের কারণ না হই, কোনোভাবেই তাদের উপর যেন কোনো চাপ প্রয়োগ না করি। প্রতি শিক্ষার্থী তাদের নিজের মতো করে সক্ষম, তাদের প্রত্যেকের নিজস্ব অ্যাপটিচিউড আছে, সেই অ্যাপটিচিউডে সেই সক্ষমতাকে আমাদের যতদূর সম্ভব সমর্থন করা উচিত, ফ্যাসিলিটেশন করা উচিত। ভর্তি পরীক্ষায় জীবনের শেষ কথা না। এবার 1050টি সিটের বিপরীতে পরীক্ষায় অংশ নেন 32,000-এর বেশি শিক্ষার্থী। প্রতি সিটের জন্য প্রায় 33 জন শিক্ষার্থী লড়াই করেছেন। আর বাদল, RTV, ঢাকা। দেশে ফিরে নির্বাচনী নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে নিজ বাসায় গণমাধ্যমে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্স কোনো ইস্যু নয়, চিকিৎসকদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়। জোটের প্রার্থীদের ব্যাপারে আলোচনা চলছে, খুব শিগগিরই চূড়ান্ত করা হবে প্রার্থী, এমনটাও জানান তিনি। যত কথা সবই বলছে, কিন্তু মনোনয়ন এখনো বাকি আছে এবং আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনে ছিলেন তাদের অনেকগুলো এলাকা নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। এটা তো শেষ হয় নাই, এখনো প্রায় 27-28টা মনোনয়ন তো বাকি আছে। সুতরাং আমাদের আলাপ আলোচনা জোটের সাথে তো শেষ হয় নাই, আলাপ আলোচনা চলছে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এটা নির্বাচন, এখানে হার জিতের বিষয়, মাঝামাঝি কিছু নাই। কিন্তু আপনি জিতবেন না হারবেন, এবং হার জিতের উপর নির্ভর করছে আগামী দিনে আপনার সংসদে যাওয়া, সরকার গঠন করা। সুতরাং বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ নিজেরাই ভোটের পাহারা দেবে, আর কাউকে লাগবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কক্সবাজারের ইসলামনগর শহীদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে পথসভায় তিনি কথা বলেন। তিনি আরো বলেন, আগামী নির্বাচন শুধুমাত্র সরকার গঠনের নির্বাচন হবে না, এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন। 17 বছর আওয়ামী ফ্যাসিবাদের কবলে পড়ে মানুষ ভোটাধিকার হারিয়েছিল, এই নির্বাচনের মধ্য দিয়ে তার অবসান হবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। এই নির্বাচন শুধুমাত্র ভোটে বিজয়ী হয়ে সরকার গঠনের নির্বাচন হবে না, এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন। এই নির্বাচন জনগণই তার নিজের ভোটের পাহারা দিবে, আর কাউকে লাগবে না। তাসফিনের হাত পুনঃসংযোজন বাংলাদেশি চিকিৎসকদের কাজের দক্ষতা ও আন্তরিকতার এক উজ্জ্বল উদাহরণ বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে টঙ্গীর কিশোর তাসফিন ফেরদৌসকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় রিজভী আরও বলেন, দেশের চিকিৎসকরা যদি যথাযথ পৃষ্ঠপোষকতা পায় তবে প্রতি বছর হাজার হাজার মানুষকে বিদেশে চিকিৎসার জন্য যেতে হবে না। বন্য প্রাণী রক্ষায় মানুষ আগের চেয়ে সচেতন হয়েছে, তরুণ প্রজন্ম এগিয়ে আসায় তা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, প্রাণী রক্ষা প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব হওয়া উচিত। সকালে আগারগাঁও বন ভবনে বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন BBCF এর 11 প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় সম্মেলন উপলক্ষে এর আয়োজন করা হয়। বন্যপ্রাণী নিয়ে যারা কাজ করেন সেই তরুণ প্রজন্মের সংগঠনগুলো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, কারণ মনে রাখবেন আপনারা কিন্তু সংখ্যায় বেশি না। বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস করতে চায়, তাদের ইকোনমিক আর্গুমেন্ট
তাদের অর্থনৈতিক যুক্তি মানুষের কাছে তারা খুব সহজে তুলে ধরতে পারে। বিপরীতে আপনি যে যুক্তিগুলো তুলে ধরবেন সেই যুক্তিগুলো মানুষের কাছে তুলে ধরতে, মানুষকে বোঝাতে ঐক্যবদ্ধ কণ্ঠস্বর লাগবে। দেশের ইতিহাসে এবারই প্রথম বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিজস্ব অর্থায়নে জাহাজ কিনছে। বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিএসসিও হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার্স এলএলসি এর মধ্যে দুটি আধুনিক বাল্ক ক্যারিয়ার জাহাজ সরবরাহ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জাহাজ দুটি যুক্ত হলে বাণিজ্যিক জাহাজ খাতে বাংলাদেশের আয় বাড়বে বছরে 150 কোটি টাকা। এতে নিজস্ব পরিবহন সক্ষমতা প্রায় 1,20,000 ডিডব্লিউটি বৃদ্ধি পাবে, যা দেশের সমুদ্র বাণিজ্যে একটি উল্লেখযোগ্য সংযোজন হবে। এছাড়াও এ মাসের মধ্যে বিএসসির জন্য আরও 3টি জাহাজ কেনার বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। সব মিলিয়ে বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য 5টি জাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।